সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 2 এর আলোচনা করব। তো মডিউল 2 তে মূলত রয়েছে জাভাস্ক্রিপ্টের বেসিক। তো এই বেসিকের ভিতরে যে সকল টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, ভেরিয়েবল, ডাটা টাইপ, অপারেটর ফর টাইপ চেকিং অ্যান্ড কনভার্সন, টেমপ্লেট লিটারেন্স, কমেন্টস, স্টিক্স মোড অ্যান্ড ইনপুট আউটপুট ফাংশনস। তো তাহলে শুরু করি। প্রথমেই জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। তো সিনট্যাক্স কিছুই না, মূলত এগুলা এক সেট রুলস বা নিয়ম, যে নিয়মগুলো ফলো করে জাভাস্ক্রিপ্টে আমরা যে প্রোগ্রাম লিখব সেটা সঠিকভাবে লিখব এবং নির্ভুলভাবে লিখব, যাতে কোনো সিনট্যাক্স এরর না দেখা দেয়। তো এখন এই বেসিক রুলগুলোর মধ্যে কি রয়েছে? প্রথমেই বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট হলো একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে বিভিন্ন লাইব্রেরি রয়েছে, বিভিন্ন নাম রয়েছে, অবজেক্টের নাম, ভেরিয়েবলের নাম, মেথডের নাম, এই নামের ক্ষেত্রে খেয়াল করতে হবে কোনোটা ক্যাপিটাল লেটার থাকতে পারে, কোনোটা স্মল লেটারে থাকতে পারে। যদি ক্যাপিটাল লেটার থাকে আর আমরা যদি স্মল লেটার দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না, যেহেতু কেস সেন্সিটিভ, তখন মিনিং চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য এটা খেয়াল করতে হবে। আমাদের প্রোগ্রামিং করার সময় আমরা অবশ্যই যে সকল লাইব্রেরিগুলো বা আমরা যে সকল কিওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলা ক্যাপিটাল হলে ক্যাপিটাল, স্মল হলে স্মল দিতে হবে। এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। তারপরে হলো স্টেটমেন্ট ইউজুয়ালি এন্ড উইথ এ সেমিকোলন। প্রত্যেকটা স্টেটমেন্টের এন্ডিং হবে সেমিকোলনের মাধ্যমে, অর্থাৎ যেখানে সেমিকোলন সেখানে বোঝা যাবে এটা একটা কমপ্লিট স্টেটমেন্ট। তারপরে আমরা যদি একাধিক স্টেটমেন্টকে একটা গ্রুপে বা ব্লকে নিয়ে আসি বা নিতে চাই তাহলে আমরা অবশ্যই কার্লি ব্র্যাকেট ইউজ করব। এটা হলো নিয়ম। আমরা যদি ইফ কন্ডিশনের ভিতরে 3 লাইন বা 4 লাইন এক্সিকিউট করতে চাই ওই কন্ডিশনের উপর ভিত্তি করে, সেই ক্ষেত্রে আমরা এই কার্লি ব্র্যাকেট ব্যবহার করব। তারপরে ভেরিয়েবল মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর ইউজ। প্রত্যেকটা ভেরিয়েবলকে ইউজ করার পূর্বে আমাদের অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। যদি ডিক্লেয়ার না করি তাহলে এরর দেখাবে। তারপরে ইউজ মিনিংফুল ভেরিয়েবল নেম। অবশ্যই আমাদের যে সকল ভেরিয়েবলের নাম, যেমন বিশেষ করে সাধারণ ভেরিয়েবল, তারপরে অ্যারে ভেরিয়েবল, তারপরে হতে পারে অবজেক্ট অথবা হতে পারে ফাংশনের নাম, সেই নামগুলো আমরা অবশ্যই মিনিংফুল দিব। এতে করে প্রোগ্রামিং কোডিংয়ের যে কোয়ালিটি ডেভেলপ হবে এবং বুঝতে সহজ হবে। তো এখানে একটা এক্সাম্পল দিছে, যেমন এখানে প্রথম লাইনে একটা বোঝা যাচ্ছে যে এটা একটা স্টেটমেন্ট, যেহেতু লাস্টে সেমিকলন রয়েছে, এবং এটার মিনিংটা হলো লেট নেম, অর্থাৎ একটা ভেরিয়েবল এখানে ঘোষণা করা হচ্ছে সমান হলো জন। যেহেতু এটা ডাবল কোটের ভিতরে, এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটা এই নেমের ভিতরে যাচ্ছে। তো এটা হলো এই লাইনের কাজ। তারপরে অর্থাৎ একটা ভেরিয়েবলকে একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করা হলো। তারপরে কনসোল ডট লগ, এই কনসোলটা একটা অবজেক্ট লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি অবজেক্ট, যার মাধ্যমে আমরা কনসোল মোডে গিয়ে এই প্রোগ্রামটাকে, অর্থাৎ এই লাইনের মাধ্যমে আমরা মেসেজ বা যে কোনো কিছু যেটা এই লগের ভিতরে থাকবে সেটাকে ডিসপ্লে করতে পারবো। অর্থাৎ লগটা এই কনসোলের একটা, এই অবজেক্টের একটা মেথড, এই মেথডের মাধ্যমে আমরা কি করব, এই ভেরিয়েবলটাকে ডিসপ্লে করব। তো এটা হলো একটা এক্সাম্পল, জাভাস্ক্রিপ্টের এক্সাম্পল। তো আমরা এরকম এটাকে যদি আমরা দেখতে চাই, পরে আমরা এগুলো সবগুলো চেক করে দেখব। তারপর হলো নেমিং রুল। নামের ক্ষেত্রে কি ধরনের আমাদের নিয়ম কানুন ফলো করতে হবে সেটা বলা হচ্ছে। ক্যান কন্টেন লেটার্স, ডিজিট, তারপরে আন্ডারস্কোর অ্যান্ড ডলার সাইন। আমরা নামের ক্ষেত্রে, যে কোনো ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আমরা অবশ্যই লেটার ব্যবহার করতে পারবো, ডিজিট ব্যবহার করতে পারবো, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো এবং ডলার সাইন ব্যবহার করতে হবে। তারপরে ক্যান নট স্টার্ট উইথ এ ডিজিট, অর্থাৎ আমরা কোনো অঙ্ক দিয়ে কোনো নাম শুরু করতে পারবো না। তারপরে বলা হচ্ছে ক্যান নট ইউজ রিজার্ভ কিওয়ার্ড। কোনো রিজার্ভ কিওয়ার্ড আমরা নামের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। যেগুলা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় সেগুলো আমরা নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। ইউজ ক্যামেল কেস। ক্যামেল কেস বলতে, ক্যামেল যেমন উটের যেরকম পিঠটা উঁচা, এরকম নামের ক্ষেত্রে আমরা যদি আমরা মিনিংফুল কোনো নাম দিতে চাই, যেমন স্টুডেন্ট নেম,
এটা যদি আমরা একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদের স্টুডেন্ট শব্দটা সবগুলা স্মল লেটার, তারপর মাঝখানে এন এর নেমের এনটাকে বড় দিব, এতে করে মাঝখানে উঁচু হয়ে গেল, এটাকে বলে ক্যামেল কেস। তারপরে লেট টোটাল মার্ক, এখানে এমটা বড় দেওয়া হয়েছে, এটাও ক্যামেল কেসে, এটা ভেরিয়েবলকে এইভাবে ঘোষণা করতে হবে, এটা হলো সবচেয়ে পারফেক্ট। তারপরে আমরা আসি, তাহলে আমরা এখানে বিভিন্ন সিনট্যাক্স সম্বন্ধে জানলাম যে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কিরকম হতে হবে। তারপরে আমরা আসি ভেরিয়েবলস। যেমন এখানে হোয়াট ইজ ভেরিয়েবল বলা হচ্ছে যে ভেরিয়েবল একটা নেম কন্টেইনার, অর্থাৎ ভেরিয়েবল হলো একটা নামযুক্ত কন্টেইনার যার কাজ হলো ডাটাকে কন্টেইন করা, ধারণ করা। অর্থাৎ বিভিন্ন ধরনের ডাটা রয়েছে, সংখ্যা, তারপরে বিভিন্ন ধরনের নাম, তারপরে আরো অনেক কিছু থাকতে পারে, অবজেক্টের নাম, এই সকল কিছুকে ধারণ করার জন্য যে নামগুলা ব্যবহার করা হয় সেগুলাকে বলা হয় ভেরিয়েবল। এবং এই ভেরিয়েবল মানে আমরা জানি চলক বা পরিবর্তনশীল রাশি কোনো কিছু। তো এই ভেরিয়েবলগুলোকে আমরা ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করার পরে এগুলাকে আমরা একটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করব এবং এইগুলোকে পরবর্তীতে আবার আমরা আপডেট করতে পারবো, অর্থাৎ তার মান পরিবর্তন করতে পারবো। এই জন্য এগুলাকে বলা হচ্ছে ভেরিয়েবল। এবং এগুলা যেহেতু ডাটাকে কন্টেইন করে, বিভিন্ন ধরনের ডাটাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কন্টেইনার। এবং যেহেতু প্রত্যেকটা ভেরিয়েবলের একটা নাম, অতএব এই জন্য বলা হচ্ছে নেমড কন্টেইনার, অর্থাৎ নামযুক্ত কন্টেইনার। তারপরে আমি যেই আলোচনাগুলো করছি এগুলো একেবারে ভেরি বেসিক আলোচনা, তোমরা প্রোগ্রামিং ধারণা তোমাদের সবারই রয়েছে, তো এগুলো তোমরা জানো, তারপরেও আলোচনা করছি। তো আর একটু ফাস্ট করছি কারণ এগুলা প্র্যাকটিস, পরে আমি এগুলা সবগুলা একে একে প্র্যাকটিস করে দেখাবো। তারপরে এখানে আসি বার। তারপরে হলো ভেরিয়েবল ডিক্লারেশনের বিভিন্ন ধরনের টেকনিক। তো পূর্বে যে আমাদের যে আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের যে আগের যে ইঞ্জিনগুলো রয়েছিল, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, সেই ইঞ্জিনে এই অনেক কিছু সাপোর্ট করতো না। বর্তমানে যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনগুলো রয়েছে সেগুলাতে এই ভেরিয়েবলকে ঘোষণা করার জন্য বিভিন্ন ধরনের সিনট্যাক্স বা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ঘোষণা করতে পারি। প্রথমে রয়েছে বার, BAR, বার, বার মানে ভেরিয়েবল। এটার বৈশিষ্ট্য হলো ফাংশন স্কোপ, অর্থাৎ একটা ফাংশনের ভিতরে, কার্লি ব্র্যাকেটের ভিতরে, ফাংশনের বডির মধ্যে এটা মানে এইটা আমরা ইউজ করতে পারবো এবং তার ভিতরেই এর যে সীমানাটা থাকবে, অর্থাৎ এই ভেরিয়েবলটা এটা দিয়ে ভেরিয়েবল ঘোষণা করে সেই ভেরিয়েবলটা আমরা একটা ফাংশনের বডির ভিতরে ইউজ করতে পারবো। তারপরে ক্যান বি রিডিক্লেয়ার্ড, পুনরায় আমরা ডিক্লেয়ার করতে পারবো, একবার ডিক্লেয়ার করার পরে আমরা আবার ডিক্লেয়ার করতে পারবো, এরকম পারবো, এই বার ব্যবহার করে আমরা সেটা পারবো। তারপরে আমরা বলা হচ্ছে ক্যান বি আপডেট, অর্থাৎ এই ভ্যালু মানে এইখানে যদি এটা সিটি একটা ভেরিয়েবল এইভাবে আমরা ঘোষণা করি বার সিটি ইকুয়াল টু ঢাকা, তাহলে দেখা যাচ্ছে কি এখন সিটির ভিতরে আমরা কি করলাম, বারের মাধ্যমে একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমরা ঢাকা রাখলাম। তো আমরা ইচ্ছা করলে এটাকে আবার পরিবর্তন করে ঢাকার পরিবর্তে পরবর্তী লাইনে গিয়ে আমরা অন্য নাম দিতে পারবো। তো এটাই এখানে বলা হচ্ছে যে আমরা আমরা কি করতে পারবো, আপডেট করতে পারবো। তারপরে বলা হচ্ছে রিডিক্লেয়ার, অর্থাৎ আমি এখানে একবার ডিক্লেয়ার করলাম, পরবর্তী 3 লাইন পরে গিয়ে আবার আমি যদি এভাবে দিয়ে আমি যদি পরবর্তী আরেকটা লাইনে গিয়ে আমি যদি আবার রিডিক্লেয়ার করি, আরো 3 নাম্বার বা 4 নাম্বার লাইনে অন্য কিছু দেই, যেমন এখানে দিলাম কুমিল্লা দিলাম, তাহলে এখন কুমিল্লা হয়ে গেল। তো এরকম আমি একবার একই ভেরিয়েবল, একই নামের ভেরিয়েবল আমি পরবর্তীতে আবার ডিক্লেয়ার করতে পারবো। তারপরে বলা হচ্ছে হোস্টেড মানে হলো যে আমরা যদি এরকম করি যে কোনো একটা প্রোগ্রামিং ব্লকের মধ্যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগেই যদি ভেরিয়েবলটাকে ইউজ করে ফেলি, সেই অবস্থাটাকে বলে হোস্টেড। তো এই বারের ক্ষেত্রে আমরা এই কোনো ভেরিয়েবলকে ঘোষণা করার আগেই আমরা ইউজ করতে পারবো এটা ব্যবহার করে। তো এটা পরবর্তীতে আমরা আরো ডিটেলস এগুলো আলোচনা করব হোস্টেড জিনিসটা কি। তো হোস্টেড একটা ধারণা, সেই ধারণাটা জানার জন্য আর কি এটা আমরা কখনো এই হোস্টেড যে ফাংশনালিটিটা এটা আমরা ইউজ করব না,
এটা মূলত ইন্টারনাল যে জাভাস্ক্রিপ্টের ইন্টারনাল ইঞ্জিনের কাজ। ইঞ্জিন এই ধরনের অপশন রেখে দিয়েছে, হোস্টেড অপশন, যে ডিক্লারেশনের আগে কোনো একটা ভেরিয়েবলকে তারা মানে ভেরিয়েবলকে অর্থাৎ ইউজ করে আগে লাইন আকারেও যদি থাকে সে ওইটাকেও কম্পাইল করতে পারবে, ওখানেও এররলেস ভাবে আউটপুট দেখাইতে পারবে। এটা তার একটা অপশন। যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা কি বলা হচ্ছিল যে এটা একটা কম্পাইলড এবং একটা হলো এটা একটা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পুরা প্রোগ্রামটাকে একসাথে সে কি করে একসাথে কম্পাইল করে ফেলে, অর্থাৎ একটা লাইনের পরে আরেকটা লাইন এক্সিকিউট এইভাবে না, পুরা প্রোগ্রামটাকে সে কম্পাইল করে। যার কারণে আমি যেখানেই ডিক্লেয়ার করি না কেন বা যেখানেই আগে পরে লিখি না কেন, ইন্টারনালি সে যখন কম্পাইল করে এই সমস্যাগুলো থাকে না। তো যাই হোক, তারপরে হলো আমরা পরবর্তীতে যাই। আমরা ভেরিয়েবল ঘোষণার একটা নিয়ম জানলাম যে বার দিয়ে ভেরিয়েবল ঘোষণা করা যায়, আর এটা হলো লেট। লেট দিয়েও আমরা ভেরিয়েবল ঘোষণা করতে পারবো। এই যে যেমন এখানে লেট মার্ক ইকুয়াল টু 80, অর্থাৎ এখানে মার্ক নামক ভেরিয়েবলের মধ্যে 80 যাচ্ছে, অর্থাৎ 80 দিয়ে এই ভেরিয়েবলটাকে অ্যাসাইন করা হলো। তো এই যে এই ধরনের অ্যাসাইনমেন্ট আমরা করতে পারি লেট দিয়ে, লেট নামক কিওয়ার্ড ব্যবহার করে। তো এটা হলো ব্লক স্কোপ, অর্থাৎ আমরা কোনো একটা ব্লকের মধ্যে কার্লি ব্র্যাকেটের ভিতরে একাধিক লাইন যখন আমরা একটা ব্লকে নিয়ে মানে লিখি, সেইখানে আমরা এটা ইউজ করতে পারবো। এটা আমরা ওই যে ফাংশনাল স্কোপে ব্যবহার করতে পারবো না। তারপর বলা হচ্ছে ক্যান নট বি ডিক্লেয়ার্ড ইন দ্য সেম স্কোপ। সেম স্কোপের ভিতরে আমরা রিডিক্লেয়ার করতে পারবো না, অর্থাৎ একটা ফাংশনের ভিতরে পুনরায় ডিক্লেয়ার করা, যেমন এখানে আমরা করেছি, সেটা আমরা এটা দিয়ে লেট দিয়ে পারবো না। তারপরে ক্যান বি আপডেটেড, আপডেট করা যাবে, অর্থাৎ আমরা একবার এটা বাদ দিয়ে, যেমন এখানে আমি যদি এটা মার্ক দেওয়া হয়েছে, এখানে কিন্তু একবার আপডেট করা হয়েছে, প্রথমে ছিল 85 তারপরে 90, তার মানে এটা আপডেট করা হয়েছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। এটা হলো তার বৈশিষ্ট্য। তারপরে হলো কনস্ট, এই একটা ভেরিয়েবল ঘোষণা করার একটা কিওয়ার্ড, যেটা মূলত ব্লক স্কোপ, অর্থাৎ লেটের মতোই, এটা ফাংশনের স্কোপ না। তারপরে হলো ক্যান নট বি রিডিক্লেয়ার্ড, পুনরায় ডিক্লেয়ার করা যায় না। তারপর ক্যান নট বি রিঅ্যাসাইন, যেমন এই দুইটা কিন্তু রিঅ্যাসাইন করা যেত, কিন্তু এটা রিঅ্যাসাইন করা যায় না, অর্থাৎ এটা মাস্ট বি ইনিশিয়ালাইজ, অর্থাৎ এটা একবার ডিক্লেয়ার করা যায়, একবার অ্যাসাইন করা যায়, ইনিশিয়ালাইজ করা যায়, অর্থাৎ ভ্যালু দিয়ে একবারই অ্যাসাইন করা যায়। যেহেতু এটা কনস্ট মানে কি কনস্ট্যান্ট, অর্থাৎ একটা ভেরিয়েবল আমি নিলাম, সেটাকে কনস্ট্যান্টলি আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করব, একই ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে হবে, এবং পরবর্তীতে এটাকে আপডেট করা যাবে না। যেমন পিআই আমরা যদি প্রোগ্রামের কোথাও ব্যবহার করতে চাই, পিআই এর ভ্যালু আমরা জানি 3.1416, এটা আমরা এইভাবে ব্যবহার করব। তো এখানে কম্প্যারিজন দেখানো হয়েছে যে স্কোপের ক্ষেত্রে এটা ফাংশনের ভিতরে বারের স্কোপ থাকে, আর এটা ব্লকের মধ্যে এই দুইটা লেট এবং কনস্ট্যান্ট। তারপরে রিডিক্লেয়ার, এটা রিডিক্লেয়ার করা যায়, কিন্তু এটা রিডিক্লেয়ার করা, এই দুইটা রিডিক্লেয়ার করা যায় না, রিঅ্যাসাইন করা যায়, এই দুইটা রিঅ্যাসাইন করা যায়, মান পরিবর্তন করা যায়, কিন্তু কনস্ট্যান্টের মান পরিবর্তন করা যায় না। তারপর হোস্টেডেড, এটা প্রত্যেকটা হোস্টেড করা যায়, বাট সবগুলা কিন্তু কাজ করে না। তাছাড়া হোস্টেড আমরা নর্মালি আমরা নিজেরা ব্যবহার করব না, একটু আগে বলা হয়েছে। তারপরে আসি ডাটা টাইপ, বিভিন্ন ধরনের ডাটা টাইপ। আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট হলো ডাইনামিক ডাটা টাইপ, অর্থাৎ আমি যখন যে ভ্যালু দিব সেটাই অ্যাসাইন হয়। তারপরে এখানে আমরা কি ধরনের ডাটা টাইপ আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখি। যেমন এখানে প্রিমিটিভ ডাটা টাইপ, যে মৌলিক ডাটা টাইপগুলো হলো স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন না করি। তারপরে নাল একটা অবজেক্ট, তারপরে কি বিগ ইন্টিজার, এটা একটা নাম্বার, তারপরে সিম্বল, এগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমরা সিম্বল আকারে, সিম্বল একটা অবজেক্ট। তো এখন আমরা যদি এগুলো ইউজ করতে চাই কিভাবে, যেমন এখানে বলা হচ্ছে যে লেট নেম, এই নেমটা হলো একটা স্ট্রিং, তার লেট এজ একটা নাম্বার, লেট ইজ পাস্ট ট্রু ইকুয়াল টু ট্রু, ট্রু একটা বুলিয়ান। তারপরে একটা লেট স্কোপ, এই লেট স্কোপ এটা হলো একটা আনডিফাইন্ড, যেখানে আনডিফাইন্ডের কথা বলা হচ্ছে।
তারপর হলো লেট ভ্যালু ইকুয়াল টু নাল। এই ভ্যালু ইকুয়াল টু নাল, এই ভ্যালুটা হলো একটা অবজেক্ট। এই ভ্যালুটা একটা অবজেক্ট। এইভাবে আমরা বিভিন্ন ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ, এই কয়টাই প্রিমিটিভ। তারপর নন প্রিমিটিভ, যেমন অবজেক্ট, তারপরে অ্যারে, তারপরে ফাংশন, এইগুলা হলো নন প্রিমিটিভ। মানে প্রিমিটিভ দিয়ে এগুলা করা হয়, এগুলার প্রিমিটিভ ডাটার মাধ্যমে এগুলা নিয়ে কাজ করা হয়। অর্থাৎ মৌলিক কোনো ডাটা না এগুলা। মানে অবজেক্টের ভিতরে বিভিন্ন টাইপের ডাটা থাকতে পারে, অ্যারের ভিতরে বিভিন্ন টাইপের ডাটা থাকতে পারে, ফাংশনের মধ্যে ফাংশন বিভিন্ন টাইপের ডাটা নিয়ে কাজ করতে পারে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে কি বলা হয়, যৌগিক ডাটা টাইপ। মৌলিক ওগুলো হলো নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো আমরা এখানে একটা প্রোগ্রাম দেখি যে কি করা হচ্ছে। এইখানে দেখা যাচ্ছে লেট স্টুডেন্ট ইকুয়াল টু, এখানে ব্র্যাকেট দিয়ে নেম এলাইস, তারপরে এজ হলো 20। তো তারপরে এখানে তার মানে এটা কি, এটা একটা স্টুডেন্ট নামে একটা অবজেক্ট, যার দুইটা ফিল্ড রয়েছে, একটা নাম আর একটা এজ। এই ফিল্ডের মধ্যে দুইটা ভ্যালু দিয়ে অ্যাসাইন করা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি যে সিনট্যাক্সটা কেমন, লেটের পরে স্টুডেন্ট। আচ্ছা, আমরা এগুলো কিছু কিছু প্র্যাকটিস করি। তো প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা এইখানে আমাদের যে মডিউল 2 রয়েছে, সেখানে যে আমরা এখানে আমাদের সিএমডি লিখে তারপরে কোড দিয়ে আমরা বিএস কোডে যাই। বিএস কোডে যে আমরা এগুলা একটা কিছু কিছু প্র্যাকটিস করি। তো এইখানে আমি একটা ইন্ডেক্স নামক ফাইল নেই। HTML JavaScript বেসিক। তারপরে আমরা এখানে একটা কাজ করি যে এখানে আমরা কিছু H1 দিয়ে একটা H1 এটা আমরা একটু এখানে রান করি। তো আমাদের এরকম আসলো। তো আমরা এখানে কি লিখেছি, একটা বয়লার প্লেট নিয়েছি, এখানে জাস্ট একটা প্যারাগ্রাফ, একটা হেডিং নিয়েছি। তো এই প্যারাগ্রাফ এবং হেডিংয়ের এখানে তেমন কোনো কাজ নেই। আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম রান করার জন্য, আমি যেহেতু এটা লাইভে চলে গেছি, ব্রাউজারে আমার এই পেজটা ওপেন হয়েছে। তো আমরা জানি যে আমরা ইনস্পেকশনে গিয়ে আমরা HTML CSS এর মাধ্যমে যে রেন্ডারিং করা, সেটা আমরা করে থাকি, বিভিন্ন পরিবর্তন করে থাকি ইনস্পেকশনের মাধ্যমে। তো আজকে আমরা আরেকটা নতুন জিনিস দেখব, সেটা হলো কনসোল। জাভাস্ক্রিপ্টের যত স্টেটমেন্ট আছে, যত প্রোগ্রাম আছে, এই কনসোলে রান হয়। অর্থাৎ কনসোল হলো জাভাস্ক্রিপ্টের একটা এডিটর। তো এইখানে প্রত্যেক ব্রাউজারে এই কনসোল রয়েছে, আমরা জানি। তো এই কনসোলের মাধ্যমে আমাদের কোডগুলো রান হবে, গত ক্লাসে দেখানো হয়েছে। তো আমরা এখানে এই প্রোগ্রামগুলো একটু রান করে দেখি যে কি অবস্থা, আমাদের আউটপুটটা কেমন আসে। যেমন আমরা যদি এটাকে রান করি, এটাকে কপি করে আমি এখানে তো এখানে কি আউটপুট আসলো, এখানে যেহেতু কোনো আমাদের কি বলে যে এটার তো কোনো
আউটপুট নাই। মূলত এখানে আউটপুট আনার জন্য আমাকে কনসোল ইউজ করতে হবে। তো আমি কনসোল নিয়ে আসি, কনসোল ডট লগ। লগের ভিতরে আমি যদি এখন স্টুডেন্টটা দিই, তাহলে আমার একটা আউটপুট আসবে। তো আমার এখানে আউটপুট আসছে যে নেম এলাইস, তারপরে এইজ হলো 20। তো আমার এটার আউটপুটটা এখানে দেখাচ্ছে, যেহেতু এইগুলা একটু আগে আমরা লেট দিয়ে স্টুডেন্টের ভিতরে এই মানগুলো অ্যাসাইন করেছি। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের এই যে এটা, আচ্ছা এই পর্যন্ত থাকুক। আমরা এই পর্যন্ত এখানে দেখতে পেলাম যে আমরা কিভাবে মানে ভেরিয়েবল ঘোষণা করতে পারি। এখানে আমরা কোন জায়গায় ছিলাম, যে আমরা নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো এখানে আমরা নন প্রিমিটিভ বলতে মানে যে ডাটা টাইপ, বিভিন্ন ধরনের ডাটা টাইপ যেটার মধ্যে থাকে যে ভেরিয়েবলে, সেটা নন প্রিমিটিভ। যেমন এখানে এটা হলো একটা স্ট্রিং আর এটা হলো একটা নাম্বার। তো এই একটা ভেরিয়েবলের মধ্যে দুই ধরনের ডাটা রয়েছে, এই জন্য এটাকে বলা হয় নন প্রিমিটিভ ডাটা টাইপ। তারপরে আমরা যদি এইখানে এটা দেখি, এটা লেট নাম্বারস, এখানে এর জন্য আমরা এইভাবে কমা দিয়ে দিয়ে আমরা এটা করব, মানে এইভাবে ডাটা এরেতে অ্যাসাইন করব। আর ফাংশন আমরা জানি যে ফাংশন, এখানে জাভাস্ক্রিপ্টে আমাদের ফাংশন লেখার আগে ফাংশন শব্দটা লিখতে হয়, তারপরে ফাংশনের নাম, তারপরে এইভাবে এই ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট এটা থাকবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা চিনি যে এটা একটা ফাংশন। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে কনসোল। আমরা যদি এটাকে একটু রান করি, তো এখানে রান করার, যেহেতু এখানে আমাদের এইটাকে আমাদের এখানে কল করতে হবে, আমরা যদি এখানে কল করি, এটা রিডটাকে আমরা কল করি, তাহলে আমাদের আউটপুটটা দেখা যাবে। যেমন এখন আমি এখান থেকে এই যে গ্রিডকে কল করেছি, এখান থেকে কল করার সাথে সাথে এটার আউটপুটটা এখানে চলে আসছে, কারণ এটা একটা ফাংশন। এটাকে যদি আমি কল না করি কখনো আউটপুট আসবে না। যেমন একটু আগে আমরা এটা যখন ডিক্লেয়ার করেছিলাম তখন কিন্তু আমাদের কোনো আউটপুট আসে না। যখন আমি কি করলাম, কনসোল দিয়ে এই লগ দিয়ে আমি যখন এটাকে এক্সিকিউট করলাম এই লাইনটাকে, তখন কিন্তু এটাকে এই এই যে স্টুডেন্টের ভ্যালুটা কিন্তু এখানে দেখাচ্ছিল। তো এইভাবে আমাদেরকে অবশ্যই যে স্টেটমেন্ট ব্যবহার করে আমরা এখানে আউটপুট দেখব সেই স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। যেমন এখানে কনসোল ডট লগ, এটা মূলত আউটপুট দেখার জন্য করা হয়। আর এখানে যেটা করা হয়েছে যে এটা আউটপুট এই ফাংশনের ভিতরে, কিন্তু আমরা যদি ফাংশনকে কল না করি তাহলে তো আউটপুটটা আসবে না। এই জন্য যখনই আমরা এই লাইনটা লিখলাম, মানে এটাকে কল করলাম, তখনই কিন্তু আউটপুটটা আসলো। তো তারপরে আমরা যাই হলো ডাটা টাইপস। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লেট এইজ, এটা হলো একটা সংখ্যা। কনসোল ডট, আমরা যদি এখন এইটা আমরা একটু রান করি, রান করলে বুঝতে পারবো যে কি অবস্থা। এখানে এখানে এই যে এইজটা এইজ ইকুয়াল টু 25। তো 25 মানে কি, একটা সংখ্যা, অর্থাৎ এই ভেরিয়েবল এইজ ভেরিয়েবলটা একটা সংখ্যা সূচক ডাটা। তো এখন আমরা যখন টাইপ অফ এই যে এই কিওয়ার্ডটা ব্যবহার করলাম, এইভাবে কোথায় ব্যবহার করলাম, যেহেতু আমি এটা দেখতে চাই যে আসলে এই যে এইজ নামক যে ভেরিয়েবলটা এটা কি ধরনের ভেরিয়েবল। তো টাইপ অফ মানে ডাটার টাইপটা কি, মানে প্রকারটা কি, সেটা আমি এইভাবে দেখব। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টাইপ অফ লিখে এই ভেরিয়েবলের নামটা দিব, দেওয়ার সাথে সাথে নাম্বার চলে আসছে, তার মানে এটা আমার ডাটাটা হলো সংখ্যাসূচক ডাটা। তারপরে আমাদের যদি আমরা এরকম ভাবে সরাসরি আমরা যদি এইগুলা রান করি, তাহলে কিন্তু আমরা এইগুলা দেখতে পাবো। আমরা যদি এইগুলা রান করি, আচ্ছা কনসোল ডট ক্লিন আমরা ব্যবহার করে টোটাল স্ক্রিনটাকে ক্লিন করে দিলাম। দেওয়ার পরে আমরা ওইটাকে নিয়ে আসি, এই যে আমাদের এতগুলা লাইন, যেমন টাইপ অফ হেলো, টাইপ অফ ট্রু, টাইপ অফ আনডিফাইন্ড, টাইপ অফ নাল,
টাইপ অফ কার্লি ব্র্যাকেট, এগুলার মিনিংটা আমাদের জানা দরকার। সবগুলা এক একটা, যেমন এখানে অবজেক্ট দেখাচ্ছে, মূলত এইটা একটা রান করতেছে, এই যে এইটা আমরা যে কোনো একটা দিই, এটা টাইপ অফ আনডিফাইন, এটা কি দেখায় আমরা দেখি একটু। এটা হলো আনডিফাইন একটা, যেহেতু এটার কোনো মানে ইয়া নাই, এটা একটা লাইব্রেরি আনডিফাইন। টাইপ অফ ট্রু মানে কি আমরা সেটা একটু দেখি। টাইপ অফ ট্রু মানে হলো বুলিয়ান, বুলিয়ান। টাইপ অফ নাল, টাইপ অফ নাল মানে কি আমরা এটা একটু দেখি। টাইপ অফ নাল মানে হলো অবজেক্ট, টাইপ অফ নাল হলো অবজেক্ট। তো এইভাবে আমরা কনসোল ডট দেই। তো তারপরে আমাদের এখানে আমাদের এইগুলা আমরা দেখলাম। তারপরে আসি টাইপ কনভার্সন। আমরা সরাসরি যেমন এইখানে আমাদের অটোমেটিক্যালি পারফর্ম বাই জাভাস্ক্রিপ্ট। যেমন এখানে টাইপ কনভার্সন দুই ধরনের, একটা হলো ইমপ্লিসিট মানে বিতর্গতভাবে কনভার্ট হবে, বাট পরিষ্কার বোঝা যাবে না, বিতর্গতভাবে হবে। আর যেমন এইটার আউটপুটটা আসলো এটা। আর আমরা যদি এক্সপ্লিসিটলি কনভার্ট করি মানে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে কনভার্ট করি, যেমন নাম্বার, এই নাম্বার নামক এই যে এইটা এনটা ক্যাপিটাল হবে, স্ট্রিংটা এখানে এসটা ক্যাপিটাল হবে, বুলিয়ানের বিটা ক্যাপিটাল হবে। এইগুলো প্রত্যেকটা লাইব্রেরি মেথড আমরা যে কোনো একটা ইউজ করি। যেমন এই যে 25টা আসলে কি জিনিস, আমরা এটা একটু যদি এটা রান করি তাহলে দেখবো 25 একটা সংখ্যা, সংখ্যাটা দেখাচ্ছে। তারপরে আমরা যদি এটা ইউজ করি, যে এটা কি, এটা আমরা এখানে ইউজ করি, এভাবে আমরা আসলে কি করছি এখানে মানে অর্থাৎ এই সংখ্যাটারে, এই যে এই ডাবল কোটেশনের ভিতরে এই ভ্যালুটাকে সরাসরি সংখ্যায় কনভার্ট করে ফেলছি, অর্থাৎ এক্সপ্লিসিটলি আমি এটাকে কনভার্ট করে ফেললাম। তারপরে স্ট্রিংকে আমি সরাসরি স্ট্রিং লিখে, এটা যদিও একটা সংখ্যা, এখন কিন্তু এটা স্ট্রিং হয়ে গেছে, এখানে কনভার্ট হয়ে গেছে, যেমন একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে চলে আসে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপকে আমরা আবার কনভার্ট করতে পারবো। এই কনভার্সনের জন্য এই মেথডগুলা আমরা যে কোনো কিছুকে, যেমন এখানে বুলিয়ানকে যদি আমি কনভার্ট করি, বুলিয়ান 1 মানে হলো ট্রু, আমরা সেটা একটু দেখি যে অ্যাকচুয়ালি বুলিয়ান 1 মানে ট্রু কিনা, সেটা আমরা একটু দেখি। তো এখানে যদি আমি দেখি এই যে বুলিয়ান 1 মানে ট্রু, তো এইভাবে আমরা যদি এখানে আমরা যদি 0 দেই, বুলিয়ান 0, এখানে কিন্তু ফলস দেখাচ্ছে, তার মানে 0 মানে ফলস, 1 মানে ট্রু। তো তারপরে আমরা এখানে এক্সাম্পল হিসেবে অনেকগুলা দেখাচ্ছে, আমরা একটু খেয়াল করি যে এখানে 25 হলো একটা মানে একটা স্ট্রিং, যেহেতু কোটেশনের ভিতরে এইজ। তো আমরা যদি এরকম করি নাম্বার এইজ দেই তাহলে সংখ্যা দেখাবে, আমরা যদি স্ট্রিং দেই তাহলে এটা কি দেখাবে, এটা একটা স্ট্রিং দেখাবে। তারপরে আমরা সংখ্যাকে স্ট্রিং এ রূপান্তর করতে পারবো। তারপরে বুলিয়ান 0 মানে একটু আগে দেখালাম ফলস। তারপরে আসি টেমপ্লেট লিটারেলস, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা টেমপ্লেট লিটারেল করতে গেলে আমাদের একটা কিবোর্ডের একটা স্পেশাল চিহ্ন আমাদের ইউজ করতে হবে, সেটা হলো কিবোর্ডের যে উপরের দিকে বামের কোণায়, উপরের বামে কোণায় এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নের পাশে এটাকে বলে টাইট চিহ্ন। তো এই টাইট চিহ্নটা মূলত শিফট চেপে আমরা নিয়ে আসি এটা। আর তার শিফট ছাড়া যদি আমরা প্রেস করি, এই কিটাকে প্রেস করি, তাহলে যে সিম্বলটা আসে সেটা হলো সিঙ্গেল কোটের মতো, এটাকে বলা হয় ব্যাকটিক। এই ব্যাকটিক আর সিঙ্গেল কোট অনেক পার্থক্য। এই যে যেমন এই যে এটাকে বলে ব্যাকটিক, এই যে এরকম অনেকটা সিঙ্গেল কোটের মতো। তো এই জিনিসটা অনেক কার্যকর একটা জিনিস, এই স্টেটমেন্টের মধ্যে এটা ইউজ করা মানে বিশাল অনেক কিছু সুবিধা পাওয়া যায়। যেমন এখানে আমরা লেট নেম ইকুয়াল টু জন, আমরা এখানে ডাবল কোটের মধ্যে ব্যবহার করছি। আবার এখানে লেট এজ ইকুয়াল টু এটা ব্যবহার করছি। তো আমরা এখন এইখানে যাই ব্যবহার করি, আমরা পরবর্তী লাইনে আমরা যদি এরকম একটা লাইন লিখতে চাই, মাই নেম ইজ জন
and I am 22 years old. আমি যদি এই লাইনটা আমি যদি ডিসপ্লে করতে চাই তাহলে আমার অবশ্যই console.log এর ভিতরে দিতে হবে। এখন আমরা এর আগে যা করেছি সেটা হলো আমরা যে কোনো মেসেজ বা যে কোনো স্ট্রিং বা যে কোনো শব্দ বাক্য প্রিন্ট করার সময় সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ব্যবহার করেছি, কিন্তু এইখানে যেটা করা হয়েছে সেটা হলো এখানে আমাদের ব্যবহার করছি আমরা ব্যাকটিক। এই যে এখানে এটার ব্যাকটিকের শুরু, এখানে ব্যাকটিকের শেষ, এবং এই ব্যাকটিক দিয়ে শুরু এবং ব্যাকটিক দিয়ে শেষ, এবং তার ভিতরে আমরা একটা সিনট্যাক্স ব্যবহার করেছি সেটা হলো ডলার সাইনের ভিতরে আমরা কার্লি ব্র্যাকেট ব্যবহার করে এই ভেরিয়েবলগুলোকে তার মধ্যে রেখেছি। এটাকে বলা হয় স্ট্রিং ইন্টারপোলেশন বা কাস্টিং করা। অর্থাৎ আমরা কোনো একটা শব্দের মাঝখানে বা কোনো একটা সেন্টেন্সের মাঝখানে আমরা যখন কোনো একটা ভেরিয়েবলকে এক্স্যাক্টলি ডিক্লেয়ার করতে যাব, অর্থাৎ ভেরিয়েবলের যে ডাটা টাইপ আছে সেইভাবে ডিক্লেয়ার করতে গেলে অবশ্যই আমরা ডলার সাইন দিয়ে তারপরে এই কার্লি ব্র্যাকেট ব্যবহার করে এর মধ্যে ভেরিয়েবলটা দিব। এটাকে বলা হয় কাস্টিং অথবা ইন্টারপোলেশন। এখানে স্ট্রিং ইন্টারপোলেশন, এখানে হলো নাম্বার ইন্টারপোলেশন, দুইটা ইন্টারপোলেশন। এই ইন্টারপোলেশনগুলো কাজ করার জন্য আমাদের লাগবে হলো ব্যাকটিক, এবং এই যে এইভাবে ব্যাকটিক ব্যবহার করে আমি যে এই লাইনটা লিখলাম এটাকেই বলা হচ্ছে টেমপ্লেট লিটারেলস। এবং আমি যদি এই লাইনটাকে এখন এই টোটাল জিনিসটাকে আমি যদি এখানে আমি যদি এটাকে রান করি, তো আমি এটাকে এখানে কেটে দিয়ে আবার নতুন করে নিয়ে আসি। আমি যদি এটাকে রান করি F12 ব্যবহার করে আমি আবার আসলাম এখানে কনসোলে, আমি এই লাইনগুলোকে রান করছি। রান করার সাথে সাথে এই যে এখানে আমার প্রথমে আমি অ্যাসাইন করলাম নেম ইকুয়াল টু জন, তারপরে এজ 22, তো তারপরে এই লাইনটা যখন আউটপুট আসলো মাই নেম ইজ জন অ্যান্ড আই এম 22 ইয়ার্স ওল্ড, এরকমভাবে আসলো। তো এখন আমি যদি এই যে ব্যাকটিক ব্যবহার না করে আমি যদি এখানে সিঙ্গেল কোট ব্যবহার করতাম তাহলে কি হতো সেটা আমরা একটু দেখি। আমরা এই ব্যাকটিকটা বাদ দিলাম, ব্যাকটিক এখানে দিব না, আমি সিঙ্গেল কোট ব্যবহার করব। এখানে সিঙ্গেল কোট, এখানে সিঙ্গেল কোট ব্যবহার করব। তাহলে আমি যদি এখানে সিঙ্গেল কোট ব্যবহার করি তাহলে আউটপুটটা কি আসে আমরা দেখি। মানে আমাদের যে এখানে যে ইন্টারপোলেশন কিন্তু হয় না, এই যে ইন্টারপোলেশনটা এটা হলো ইন্টারপোলেশনের সিনট্যাক্স, ঠিক যেভাবে লেখা হয়েছে সেভাবে রয়ে গেছে, অর্থাৎ কাস্টিং বা ইন্টারপোলেশন এখানে হয় নাই। কারণ হলো আমরা ব্যাকটিক ব্যবহার করি নাই, সিঙ্গেল কোট ব্যবহার করেছি। আমরা যদি এখানে ডাবল কোটও ব্যবহার করি সেম ঘটনা ঘটবে। আমরা যদি ডাবল কোট দিই, ডাবল কোট দিলেও কিন্তু সেম সমস্যা হবে। এই যে আমাদের কিন্তু ইন্টারপোলেশন কিন্তু হয় নাই। তো এই ইন্টারপোলেশন করতে হলে অবশ্যই আমাদের ব্যাকটিক ইউজ করতে হবে, এবং এইটাকেই বলা হয় টেমপ্লেট লিটারেলস বলা হয়। এটা খুবই কার্যকর একটা স্টেটমেন্ট, এবং এই ব্যাকটিক ব্যবহার করে আমরা একাধিক লাইনকে সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো। একাধিক লাইন প্রিন্ট দেওয়ার জন্য ব্যাকটিক হলো সবচেয়ে পারফেক্ট, সেটা সিঙ্গেল কোট বা ডাবল কোট দিয়ে হয় না। তো তারপরে এখানে যেটা বলা হচ্ছে সুবিধা হলো মাল্টি লাইন স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ব্যাকটিক ব্যবহার করতে পারি। তারপরে ভেরিয়েবল ইন্টারপোলেশন, আমরা একটু আগে ইন্টারপোলেশনটা দেখলাম, এটা হলো ইন্টারপোলেশনের সিনট্যাক্স। এই যে এখানে যে একটু আগে দেখানো হলো ইন্টারপোলেশনের সিনট্যাক্স, এটা ইন্টারপোলেশনের সিনট্যাক্স। তারপরে আমাদের হলো ক্লিনার কোড ক্লিন করার জন্য এটা দরকার। তো আমরা এখানে তাহলে এই যে যেমন সিঙ্গেল কোট মানে এইভাবে, আর ডাবল কোট এইভাবে, আর টেমপ্লেট লিটারেলস আমরা যদি লিখি তাহলে অবশ্যই এরকম আমাদের ব্যাকটিক ব্যবহার করে এর মধ্যে লিখতে হবে। যেমন হ্যালো, এটা আমরা সিঙ্গেল কোটে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, আবার আমরা এইভাবেও লিখতে পারি। বেসিক স্ট্রিং, তারপরে এখানে কি বলা হচ্ছে, এটা মানে বেসিক স্ট্রিং, আর এটা হলো মডার্ন স্ট্রিং সিনট্যাক্স, এটা হলো আধুনিক স্ট্রিং এর সিনট্যাক্স। আর নো, এটা অর্থাৎ ভেরিয়েবল ইন্টারপোলেশন এখানে কাজ করে না, এটাতেও কাজ করে না আমরা দেখলাম, কিন্তু এটাতে সাপোর্ট করে, কাজ করে। নো মাল্টি লাইন সাপোর্ট, কিন্তু এইটা কিন্তু মাল্টি লাইন সাপোর্ট করে।
তার মানে এটা এই সিনট্যাক্সটা সম্পূর্ণ মডার্ন একটা সিনট্যাক্স এবং খুবই ইফেক্টিভ একটা সিনট্যাক্স। তারপরে আমরা যাই হলো কমেন্টস। তো কমেন্টস এর ব্যাপারে আমরা জানি প্রোগ্রামিং এ কমেন্টস লিখতে ডাবল স্ল্যাশ দিলে কমেন্টস হয়ে যায়, অথবা আমরা স্ল্যাশ দিয়ে স্টার, তারপরে এন্ড এটা হলো স্টার্ট, এবং এন্ডিং এর ক্ষেত্রে স্টার দিয়ে স্ল্যাশ, এর মাঝখানে যাই লিখবো সবই হবে কমেন্টস। তারপরে হলো স্টিক মোড। স্টিক মোডটা কি জিনিস আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। স্টিক মোড হেল্প রাইট সেফার জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে নিরাপদে লেখার জন্য স্টিক মোড এই যে সিনট্যাক্সটা এটা আমরা ইউজ করতে পারি। এই সিনট্যাক্সটা এরকম, ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখবো ইউজ স্ট্রিক্ট। এই লাইনটা লিখলে পরে আমরা যদি আমাদের কোডের মধ্যে কোনো জায়গায় ভুল করি তাহলে কিন্তু সে মেসেজ দিবে। যেমন এখানে আমরা দেখি প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল গ্লোবাল ভেরিয়েবল, এই কোনো কারণে যদি আমরা গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করে ফেলি অ্যাক্সিডেন্টালি, তাহলে সেটাকে প্রিভেন্ট করে। ডিটেক্ট কমন মিস্টেক, হ্যাঁ, সাধারণ মিস্টেকগুলোকে ডিটেক্ট করতে পারে। ইমপ্রুভ কোড কোয়ালিটিকে আপডেট করে। তারপরে ইজিয়ার ডিবাগিং করা বা এরর চেক করা খুবই সহজ। যেমন আমরা যদি এটা এরকম লিখি যে লেট এক্স ইকুয়াল টু 10, আর তারপরে লিখি console.log x, লিখলে পরে আমাদের এইখানে একটা মিস্টেক দেখাবে। সেটা হলো আমরা কি করলাম, এই যে এই লাইনটা লিখলাম, লেখার পরে আমরা লিখলাম এটা, তারপরে আমরা এটাকে ব্যবহার করলাম। তাহলে এখানে মিস্টেকটা কি হলো, এখানে কোনো মিস্টেক হলো কিনা আমরা এটা একটু দেখি যে এখানে কোনো মিস্টেক হলো কিনা। না, এখানে কোনো মিস্টেক হয় নাই। তো এরকম যদি কোনো মিস্টেক হয় তাহলে এখানে কিন্তু দেখাবে। তো আমরা এখানে একটু চেক করে দেখি। চ্যাট জিপিটিকে এখানে জিজ্ঞেস করি যে এখানে কোনো মিস্টেক হলো কিনা। নো, দেয়ার ইজ নো মিস্টেক ইন দিস কোড, এখানে কোনো মিস্টেক হয় নাই। তো আমরা এটা একটা বোঝার চেষ্টা করলাম যে এখানে কোনো মিস্টেক আছে কিনা। তো মিস্টেক নাই। আমরা যদি এরকম দেই যে এটারে একটু ঘুরাইয়া দিই, আমি এই লাইনটা পরে লিখি, এখন মিস্টেক হয় কিনা আমি দেখি। এখানে কিন্তু মিস্টেক দেখাচ্ছে যে এখানে কি আনকাস্ট কি আনকট রেফারেন্স এরর, এক্স ইজ নট ডিফাইন, এই ধরনের মিস্টেক দেখাচ্ছে। তো তার মানে এই স্ট্রিক্ট, এটা হলো স্ট্রিক্ট এই ডাবল কোটের ভিতরে আমরা যদি এইভাবে এটা ইউজ করে পরবর্তীতে আমরা প্রোগ্রাম লেখা শুরু করি, তাহলে যে কোনো ধরনের মিস্টেক যদি তৈরি হয় তাহলে সেটার জন্য ওয়ার্নিং দিবে বা মেসেজ দিবে। এটাই হলো এটার কাজ। তো এটাও খুবই ইফেক্টিভ একটা কমান্ড। তারপরে আমরা যাই ইনপুট অ্যান্ড আউটপুট। তো ইনপুট আউটপুটের ব্যাপারে যেমন এখানে অ্যালার্ট একটা মূলত ডিসপ্লে এ মেসেজ বক্স। আমরা যদি এটাকে রান করি, অ্যালার্ট ওয়েলকাম, সাথে সাথে একটা ডায়লগ বক্স আসলো ওয়েলকাম, এবং এটা হলো আমাদের যে এই যে সার্ভারটা সেটার একটা আইডি। তো আমরা এটা ওকে দিলে এটা চলে যাবে। তো এই অ্যালার্ট নামক যে কমান্ডটা, অ্যালার্ট নামক যে মেথডটা, এটার কাজ হলো এটা। তারপরে আসি মূলত ডিসপ্লে এ মেসেজ বক্স। তারপরে console.log যেটা আমরা ইউজ করলাম, ডিসপ্লে আউটপুট ইন ব্রাউজার কনসোলে আউটপুটটা দেখায়। আমরা যত কাজ এতক্ষণ করলাম সব ব্রাউজার কনসোলে করলাম। তো এটা যদি আমরা দেই তাহলে আমাদের এই মেসেজটা দেখাবে। আমরা তখন এগুলো অনেক রকমের দেখলাম। আমরা এটা ইউজ দিয়ে এন্টার দেই, দিলে পরে হ্যালো দেখাচ্ছে, এবং হ্যালোটা আনডিফাইন, যেহেতু এটা কোনো ভেরিয়েবলের মধ্যে ডিফাইন করা নাই এই জন্য আনডিফাইন দেখাচ্ছে। তো এটা হলো এটার কাজ। তারপরে আসি ইম্পোর্ট।
আমরা যদি কোনো ভেরিয়েবল কিবোর্ড থেকে ইনপুট করতে চাই তাহলে এইটা হলো সবচেয়ে কার্যকর প্রম্পট। প্রম্পট যেরকম আমরা একটু আগে এই আমাদের যে চ্যাট জিপিটিতে প্রম্পট করলাম, মানে একটা চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিলাম, নির্দেশনা দিলাম, সেটার জন্য আমরা ওইগুলাকে কি বলে, প্রম্পট বলে। তো এটা মনে রাখার জন্য আর কি, জাস্ট এই প্রম্পট মেথডটা মূলত ইনপুট, ডাটা ইনপুট করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা এই দুইটা লাইনকে যদি আমরা এই রান করি, যদি এটা লাইন দুইটাকে, আমার কাছে কি চাচ্ছে, এন্টার ইউর নেম, একটা নাম দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এখানে দেখাচ্ছে। তার মানে এই প্রম্পটের মাধ্যমে আমরা কিবোর্ড থেকে ডাটা ইনপুট করব। তো এটা হলো মনে রাখতে হবে, এটা আমাদের এগুলো কাজে লাগবে পরবর্তীতে। কনফার্ম একটা ডিসপ্লে কনফার্মেশন ডায়লগ বক্স। তো আমরা এরকম যদি হয় যে লেট আনসার ইকুয়াল টু কনফার্মেশন, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এই ধরনের একটা মেসেজ আমরা কনফার্মেশন ডায়লগ বক্সের ভিতর রেখে দিলাম একটা ভেরিয়েবলের মধ্যে। পরবর্তীতে আমরা এটাকে প্রিন্ট করব। তো তখন আমরা যদি নর্মালি চিন্তা করি যে এখানে যদি একটা ভেরিয়েবলের নাম দিতাম তাহলে আমাদের এটা জাস্ট আমাদের পরের লাইনে এখানে দেখাতো, কিন্তু এখন কি হচ্ছে আমরা সেটা দেখি। নর্মালি এখানে যেরকম এটা দেখানো হয়েছে এখানে কিন্তু তা হবে না। এখানে একটা ডায়লগ বক্স আছে, ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স আসলো, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস। এইটাই হলো এই যে কনফার্ম নামক যে মেথড, তার কাজ। তারপরে ইনপুট এন্ড আউটপুট এক্সাম্পল, এখানে যেমন এখানে প্রম্পট ইউজ করেছে, অ্যালার্ট, কনসোল। তো এইগুলো হলো আজকের আলোচনার বিষয়বস্তু। তারপরে আমি যদি এখানে যাই, এখানে কিছু প্র্যাকটিস দেখাইছে, ডাটা চেকার, ডাটা টাইপ চেকার। যেমন এখানে অনেকগুলা ডাটা নিয়ে কোনটা কোন ধরনের ডাটা টাইপ সেটা চেক করার জন্য এখানে। তো এখানে অনেক ডাটা টাইপ, বার্স, কোনটা কি ধরনের ডাটা, এখানে এগুলা দেখার জন্য এটা। তো আমি এগুলা একটু আগে দেখিয়েছি, তো এগুলো আবার নতুন করে দেখার কিছুই নাই। তারপরে টেমপ্লেট কনভার্সন, আমরা যদি এরকম হয় যে আমরা এটা দিয়ে যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন ফারেনহাইট সেলসিয়াসকে ফারেনহাইটে নিতে চাই, তাহলে এখানে একটা প্রোগ্রামিং লিখছে। যেমন এখানে লিখছে কি যে প্রম্পটের মাধ্যমে একটা সংখ্যা দেওয়া হবে, সেলসিয়াসের মানটা আমরা কিবোর্ড থেকে দিব, দেওয়ার সাথে সাথে এই ফর্মুলাতে আমরা এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের এখানে ফারেনহাইটে এই ভ্যালুটা চলে যাবে। পরবর্তীতে অ্যালার্ট মেসেজের মধ্যে টেম্পারেচার ইজ ইন ফারেনহাইট। তারপরে এখানে কিন্তু আমরা কি করতেছি, টেমপ্লেট লিটারেল, অর্থাৎ আমরা এখানে ব্যাকটিক ব্যবহার করে আমরা এই অ্যালার্ট মেসেজটাকে প্রিন্ট দিচ্ছি। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল ইন্টারপোলেশন ব্যবহার করা হয়েছে, এবং ফাইনালি এটা দিয়ে আউটপুট দেখানো হচ্ছে। আমরা যদি এটাকে রান করি, সাথে সাথে আমরা এখান থেকে আবার রিফ্রেশ দিয়ে নতুন করে আসি, F12, আমরা এটা এন্টার দিলে একটা মান চাবে। আমরা দিলাম হলো রুম টেম্পারেচার দিই 27°C দিই, তাহলে ফারেনহাইটে কত আসে, 80.6 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো রুম টেম্পারেচার। তো আমাদের সাথে সাথে আউটপুটটা চলে আসলো, রুম টেম্পারেচার, এই যে এটা চলে আসলো। তো আমরা এইভাবে সহজেই কিন্তু এই সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে পারলাম প্রোগ্রামিং এর মাধ্যমে। তো এই যে এখানে যদি আমরা 30 দেই তাহলে হয়তো 86 আসবে। আমরা যদি আবার এটাকে রান করি, আবার যাই, তিরিশ দেই আমি, 30, তাহলে আমাদের আসলো কত, 86 আসলো। তো এখন এখানে আমাদের এরকম আসছে কেন, যে এখানে প্রথমে অ্যালার্টের ভিতরে রাখলাম অ্যালার্ট, তারপরে হলো কনসোল। তো এই জন্য আমাদের দুইভাবে, প্রথমে অ্যালার্টের ভিতরে আসছে হলো এই লাইনটা, পুরো লাইনটা আসছে,
তারপরে কনসোলের ভিতরে এই লাইনটা আসছে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আমরা আজকে বেসিক অনেক কিছু আলোচনা করলাম, আর তোমাদের এইসব বেসিক জানা আছে, তোমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইসব বেসিকগুলা তোমরা জানো এগুলা, তারপরেও কিছুটা আলোচনা করলাম তোমাদের আরেকটু মানে জাভা স্ক্রিপ্টের সাথে পরিচিত করানোর জন্য বা ফ্যামিলিয়ারাইজ করার জন্য। তো এটা আমি আলোচনা করেছি। তো আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে নক দিবা, হোয়াটসঅ্যাপে নক দিবা বোঝার জন্য। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালাম।